হোয়াইট হাউজের মিট দ্য সিটিজেন্স কক্ষে বসে আছে আমেরিকান ভারতীয় অ্যাসোসিয়েশনের ABA সভাপতি ভারত ভূষণ শিবাজি। নির্বাহী পরিচালক বিনোদ বিহারী মালাকার, এই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শরৎ সিং বর্মন এবং চিফ প্যাট্রন শিব শঙ্কর সেন। এরা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নাগরিক, সবাই এরা বিজনেস ম্যাগনেট এবং টাকার কুমির। এরা বড় একটা টেবিল ঘিরে বসে আছে। হোস্টের চেয়ার তখনও খালি। হোস্ট স্বয়ং প্রেসিডেন্ট অ্যাডামস হ্যারিসন। প্রেসিডেন্ট তখনও আসেনি। প্রেসিডেন্ট এলো, সবাই দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো এবং প্রেসিডেন্ট বসতে বসতে বলল, সরি, একটা জরুরি টেলিফোন অ্যাটেন্ড করতে যেয়ে 2 মিনিট দেরি হয়েছে। কিছুই নয় মহামান্য প্রেসিডেন্ট, আমরা বরং ভয়ে ভয়ে আছি মহামান্য প্রেসিডেন্ট আমাদের চিনবেন কিনা, বলল অ্যাসোসিয়েশনের সভাপতি ভারত ভূষণ শিবাজি। প্রেসিডেন্ট হাসল, বলল, আমি কি মিস্টার শিবাজি, মিস্টার সেন, মিস্টার বর্মন ও মিস্টার মালাকরদের মতো লোকদের ভুলতে পারি? না, ভুলা উচিত। আমি ভুলব কি করে যে একদিনের একটা অনুষ্ঠানে আমার ইলেকশন ফান্ডে আপনারা $30 লাখ ডোনেট করেছিলেন। ওটাই ছিল সে বছর আমার ইলেকশন ফান্ডের সর্বোচ্চ ডোনেশন। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা দেখে আমি বরং লজ্জা পেয়েছি। যেখানে আমার ডাকা উচিত ছিল সেখানে আপনারাই আমাকে ডেকেছেন। সত্যি আমি দুঃখিত। মহামান্য প্রেসিডেন্ট, এই বিনয়ের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা খুশি হয়েছি যে আপনার স্মৃতি থেকে আমরা কেউ মুছে যায়নি, বলল মিস্টার শিবাজি। ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি ভুলিয়ে দেননি, বলে প্রেসিডেন্ট একটু থেমে সকলের উপর একবার চোখ বুলিয়ে বলল, বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি? মহামান্য প্রেসিডেন্ট, আমরা একটা বড় বিষয় নিয়ে এসেছি, আমরা আপনার ফেভার চাই, বলল শিব শঙ্কর সেন। আমার ফেভার আপনাদের প্রতি রয়েছে, বলুন বড় ব্যাপারটা কি? প্রেসিডেন্ট বলল, মহামান্য প্রেসিডেন্ট, আপনার সরকার ইহুদিদের উপর ক্র্যাকডাউন করছে। এ বিষয়টি আমরা পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাতে চাই। ডেভিড উইলিয়াম জোন্স এবং জেনারেল শ্যারনের উপর ওয়ারেন্ট জারির কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই। আমাদের অনুরোধ, তাদের ওয়ারেন্ট প্রত্যাহার করুন। প্রেসিডেন্টের হাসিমুখ হঠাৎ গম্ভীর হয়ে উঠল। বলল, আপনারা এই চাওয়াটা চাচ্ছেন কেন বলুন তো? তারা আমাদের দীর্ঘদিনের সহযোগী, সীমাহীন উপকার তাদের কাছ থেকে পেয়েছি। আমেরিকার শান্তি সমৃদ্ধিতে তাদের অবদান বিরাট। আমরা যারা আমেরিকাকে ভালোবাসি, এই বিপর্যয়ে তাদের পাশে না দাঁড়িয়ে আমাদের উপায় নেই, বলল ভারতভূষণ শিবাজি। আপনারা সাম্প্রতিক রিপোর্টগুলো কি দেখেছেন? প্রেসিডেন্ট বলল, দেখেছি মহামান্য প্রেসিডেন্ট। পত্রিকার দলিল দস্তাবেজ সবসময় ঠিক হয় না। তাছাড়া মহামান্য প্রেসিডেন্ট, আমাদের মনে হচ্ছে কোথাও যেন একটা ভুল হচ্ছে। তা না হলে জন জ্যাকবের মতো সর্বজন শ্রদ্ধেয় বিজ্ঞানী বিশ্বাসঘাত হয়ে যাবেন, এ কেমন কথা, বলল শিব শঙ্কর সেন। ভুল হওয়ার সুযোগ কোথায়? লস আলামোসে যে গোয়েন্দা সুড়ঙ্গ রয়েছে তা জন জ্যাকবের বাড়ি থেকে এবং তা তার সময়ে তৈরি। এই জলজান্ত সত্যকে কিভাবে মিথ্যা প্রমাণ করা যাবে, বলল প্রেসিডেন্ট। আপনার কথা ঠিক মিস্টার প্রেসিডেন্ট, কিন্তু এর মধ্যেও কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, যা বলার জন্য আজ বিজ্ঞানী জন জ্যাকব বেঁচে নেই। যখন বেঁচে নেই তখন তাকে বিশ্বাসঘাতক না সাজিয়ে ঠান্ডা মাথায় আরও চিন্তা করা দরকার। তাহলে আমরা মনে করি ঠান্ডা যুদ্ধের সে ঘোরতর দিনে ওই সুড়ঙ্গ খোঁড়ার নতুন কোনো তাৎপর্য বেরিয়ে আসবে, বলল ভারতভূষণ শিবাজি। শুধু তো ওই সুড়ঙ্গই নয়, আরও অনেক কিছুর মধ্যে আছে আলেকজান্ডার হ্যামিল্টনের হত্যা। সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে জেনারেল শ্যারন এবং উইলিয়াম ডেভিড জোন্স। তাদের পক্ষে এখন আর বলার কি আছে, প্রেসিডেন্ট বলল। ভিডিও টেপ কিংবা অডিও টেপ কোনো সন্দেহাতীত প্রমাণ নয়, বলল শিবশঙ্কর সেন। শুধু তো অডিও টেপ নয়, আমাদের গোয়েন্দারা প্রমাণ পেয়েছে যেখানে আলেকজান্ডার হ্যামিল্টন খুন হয়েছেন সে বাড়ির মালিক মিস্টার ডেভিড জোন্স। তাছাড়া যে বুলেটে মারা গেছে সে বুলেটের স্পেসিফিকেশনের সাথে জেনারেল শ্যারনের রিভলভার মিলে যায়। আরও কথা হলো, হ্যারি ময়নিহানের কিডন্যাপের কি ব্যাখ্যা দেয়া যাবে, প্রেসিডেন্ট বলল। এসব কথা আমরা পত্রিকায় পড়েছি। তারপরও আমরা বলছি, কারো 100 বছরের সেবা ও অবদান মাত্র এই কয়টি ঘটনা দিয়ে মুছে ফেলা যায় না। তা ঠিকও নয় মহামান্য প্রেসিডেন্ট, বলল আবার শিব শঙ্কর সেনী। আপনাদের কথায় যুক্তি আছে, কিন্তু ঘটনার কয়টি যাই হোক তা এখন অনুসন্ধান ও আদালতের বিচার্য বিষয়। আসুন আমরা বিচারের রায় পর্যন্ত অপেক্ষা করি, বলল প্রেসিডেন্ট। অবশ্যই করব,
মহামান্য প্রেসিডেন্ট, কিন্তু তার আগে মহামান্য প্রেসিডেন্ট জেনারেল শ্যারন ও মিস্টার জোনসের জন্য স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন এবং তাদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে দেশব্যাপী যে অপপ্রচার চলছে তা বন্ধ করুন মহামান্য প্রেসিডেন্ট, বলল ভারতভূষণ শিবাজি। সরি মিস্টার শিবাজি, আপনিও জানেন ব্যক্তিবিশেষের স্বার্থে আমেরিকায় কোনো স্বাভাবিক গতিরুদ্ধ করার কোনো সুযোগ নেই। অন্যদিকে স্বাধীন প্রেসের মুখে হাত চাপা দেবার কোনো শক্তি তো মার্কিন সরকারেরও নেই। বলে প্রেসিডেন্ট থামল, একটু থেমে আবার বলে উঠল, ওরা আহমাদ মুসাকে কিডন্যাপ করেছে, এটা একটা বড় ইস্যু হয়ে পড়েছে। সরকার খুবই বেকায়দায় পড়েছে মুসলিম দেশগুলোর কাছে। এ কাজ কেন করলো ওরা? মহামান্য প্রেসিডেন্ট, ওরা অভিযোগ অস্বীকার করেছে। এই অস্বীকৃতির পর ওরা ওই কাজ করেছে তা প্রমাণ হবার আগে তাদেরকে আর অভিযুক্ত করা ঠিক নয়, বলল ভারতভূষণ শিবাজি। আপনার একথা যেমন ঠিক, তেমন শুধু অস্বীকার করেছে বলেই তাদেরকে সন্দেহ থেকে মুক্ত রাখা যাচ্ছে না। এই বাস্তবতাকেও আপনাদের জানতে হবে, প্রেসিডেন্ট বলল। ঠিক মহামান্য প্রেসিডেন্ট, বলে একটু থামল ভারতভূষণ শিবাজি। তারপর বলল, মহামান্য প্রেসিডেন্ট, তাহলে আমরা কি নিয়ে ফিরছি? আমার আন্তরিক শুভেচ্ছা, বলল প্রেসিডেন্ট। শুভেচ্ছা আমাদের যে বিষয়ে অনুরোধ সে পর্যন্ত সম্প্রসারিত হতে পারে না মহামান্য প্রেসিডেন্ট। এই ক্ষেত্রে আমি এইটুকু আশ্বাস দিতে পারি, আমি কোনো অন্যায় ও উদ্দেশ্যমূলক কিছুকে প্রশ্রয় দেব না। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট, আমাদের শুভেচ্ছা সবসময় আপনার সাথে থাকবে, বলল ভারতভূষণ শিবাজি। ধন্যবাদ, আপনাদের কথা ভুলব না, প্রেসিডেন্ট বলল। সবাই উঠে দাঁড়ালো। বাল্টিমোর থেকে ছুটে আসছে 3টি গাড়ি ওয়াশিংটনের দিকে। 3টি গাড়ির 2টি এফবিআইয়ের, অন্য গাড়িটি সারা জেফারসনের। গাড়ি 3টির সামনেরটিতে আছে এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসন। আব্রাহাম জনসনের গাড়ি ড্রাইভ করছে এফবিআইয়ের একজন ড্রাইভার। জর্জ আব্রাহাম জনসন বসে আছে পেছনের সিটে। তার সিটের পেছনে বাধা এফবিআই ডগ স্কোয়াডের শ্রেষ্ঠ কুকুর সোর্জ। রিচার্ড সোর্জ ছিলেন সফল গোয়েন্দা এজেন্ট, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি পাল্টে দিয়েছিল এবং ফ্যাসিবাদের পতনের কারণ হয়েছিল। সোর্জ সুপার সেন্সিটিভ শিকারী কুকুর। 1 বর্গ মাইলের মধ্যে টার্গেট থাকলে গন্ধ থেকে তাকে টার্গেট করতে পারে সোর্জ। দ্বিতীয় গাড়িতে সারা জেফারসন ও তার প্রাইভেট সেক্রেটারি ক্লারা কার্টার। তৃতীয় গাড়িতে ভর্তি এফবিআই পুলিশ। এফবিআইয়ের কোনো গাড়িতে এফবিআইয়ের চিহ্ন নেই। এফবিআই পুলিশরাও সাদা পোশাকে। গাড়ি 3টি সারিবদ্ধভাবে এগোচ্ছে, সারা জেফারসনের গাড়ি মাঝে। বাল্টিমোর ওয়াশিংটন রোড ও আনাপোলিস ওয়াশিংটন রোড যেখানে মিলিত হয়েছে সে সন্ধিতে পৌঁছতে যাচ্ছে গাড়ি। ঠিক সেই সন্ধিতে আনাপোলিস রোডে বাল্টিমোর রোডের মোহনায় একটা বিশাল এলাকা জুড়ে সেন সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড অবস্থিত। কারখানাটির পশ্চিম প্রান্ত জুড়ে বাল্টিমোর রোড ও দক্ষিণ প্রান্ত জুড়ে আনাপোলিস রোড। জর্জ আব্রাহাম জনসনের গাড়ি যখন সেন সফটওয়্যার কারখানার পাশে বাল্টিমোর রোডের উপর পৌঁছল, তখন জর্জ আব্রাহামের পেছনে বাধা শিকারী কুকুর সোর্জ শেকল ছেঁড়ার জন্য ভয়ানক বিদ্রোহ শুরু করে দিল। পেছনে তাকালো জর্জ আব্রাহাম, দেখল কুকুরটির দৃষ্টি পাশের কারখানাটির উপর নিবদ্ধ, ছুটতে চাচ্ছে সেদিকেই। ভ্রু কুঁচকালো জর্জ আব্রাহাম জনসন। গাড়ির সঙ্গে সঙ্গে দাঁড় করালো জর্জ। পেছনের 2টি গাড়িও দাঁড়িয়ে পড়েছে। গাড়ি থেকে নেমেছে আব্রাহাম জনসন। তাকালো সে ফ্যাক্টরির দিকে। আবার বিশাল ফ্যাক্টরি, সামনের দিকে ফ্যাক্টরি, পেছনের অংশে গোডাউন, গোডাউনটাও বিশাল। গাড়ি থেকে নামলো সারা জেফারসন ও পুলিশরাও। একজন পুলিশ অফিসার ও সারা জেফারসন গিয়ে দাঁড়িয়েছে জর্জ আব্রাহামের পাশে। কুকুরের বিদ্রোহের বিষয়টি তারাও গাড়ি থেকে নামার আগেই টের পেয়েছে। ঘটনা কি? ওদিকে কি দেখছেন জনাব? ফ্যাক্টরির দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করল সারা জেফারসন। কুকুর এ ফ্যাক্টরিকে সন্দেহ করেছে। সন্দেহটা কি আহমাদ মুসার ব্যাপারে? প্রশ্ন করতে গিয়ে বুকটা ছ্যাদ করে উঠল সারা জেফারসনের। আহমাদ মুসার কথা মনে হলে তার গোটা দেহে অসহনীয় এক জ্বালা ছড়িয়ে পড়ে। শয়তানদের হাতে পড়ে আহমাদ মুসা কেমন আছে এ চিন্তা মনে এলে গোটা দেহ মন ডুকরে কেঁদে উঠতে চায় সারা জেফারসনের। আমার তাই মনে হচ্ছে, কুকুরের মাথায় তো এখন আহমাদ মুসা ছাড়া অন্য কিছু নেই। তাহলে এখন, বলল সারা জেফারসন। সারা জেফারসনের প্রশ্নের জবাব না দিয়ে জর্জ আব্রাহাম তার অধস্তন অফিসারকে নির্দেশ দিল, সোর্জকে নামিয়ে আনুন মিস্টার নোভাক। সঙ্গে সঙ্গে আদেশ পালন করল নোভাক। কুকুর সোর্জকে নামিয়ে আনতেই সে ছুটে যেতে লাগলো ফ্যাক্টরির দিকে। অফিসার নোভাক শক্ত হাতে চেন ধরে আটকালো সোর্জকে। সামনে ছোটার গতি বন্ধ হলে সোর্জের গতি আকাশমুখী হল
লাফিয়ে উঠতে লাগলো আকাশের দিকে। কুকুর সোর্সকে নামিয়ে পর্যবেক্ষণ করার পর কুকুরের চেইনটি হাতে নিল জর্জ আব্রাহাম। নির্দেশ দিল অফিসার নোভাককে, তোমার হাতে এখন 6 জন পুলিশ রয়েছে। এই 6 জনের 5 জনকে বলো পেছনের গোডাউন ও এই ফ্যাক্টরি ঘিরে ফেলতে। অবশিষ্ট একজন আমাদের সাথে থাকবে। অফিসার নোভাক নির্দেশ পেয়ে ছুটল তার গাড়ির দিকে। নির্দেশ পেয়ে 5 জন FBI এজেন্ট প্রত্যেকে স্টেন গান হাতে নিয়ে ছুটল ফ্যাক্টরি ঘিরে ফেলার জন্য। অবশিষ্ট একজন এলো অফিসার নোভাকের সাথে জর্জ আব্রাহামের কাছে। নোভাক ফিরে এলে তাকে উদ্দেশ্য করে জর্জ আব্রাহাম বলল, এই FBI কর্মীকে সাথে নিয়ে যাও ফ্যাক্টরিতে। যে অফিসে থাক নিজের পরিচয় দিয়ে তাকে তুমি বলো আমরা এই মুহূর্তে গোটা এলাকা সার্চ করব, তারপর তাকে সাথে নিয়ে চলে এসো। নোভাক চলে গেল। মিনিট 3 মধ্যে ফিরে এলো একজনকে সাথে নিয়ে। তারা কাছে এলে সাথে আনা লোকটা লক্ষ্য করে জর্জ আব্রাহাম বলল, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। আমরা নিখোঁজ হওয়া একজন লোককে খুঁজছি। আমাদের গোয়েন্দা কুকুর এই এলাকাকে সন্দেহ করে বসেছে, তাই এলাকা সার্চ করতে হচ্ছে। আমি আপনাদের মালিক শিবশঙ্কর সেনকে চিনি, তিনি খুব ভালো লোক। তিনিও আমাকে জানেন, তিনি এই ঘটনাকে ওয়েলকামই করবেন। সাথে আসা লোকটি বলল, আমাদের কোনো আপত্তি নেই স্যার, তবে গোডাউন এলাকায় যাওয়ার মনে হয় দরকার হবে না, ওদিকে কোনো লোক থাকে না। গোডাউন ফ্যাক্টরি বলে কোনো কথা নেই, কুকুর যেখানে যাবে আমরা সেখানে যাব, বলল জর্জ আব্রাহাম। বলে জর্জ আব্রাহাম কুকুরের চেনটি FBI অফিসার নোভাকের হাতে তুলে দিল, বলল, স্টার্ট করো। নোভাক কুকুরের পিঠে হাত বুলিয়ে আদর করে চেন লুজ করে দিল। কুকুর চলতে শুরু করল। চেন এক হাতে ধরে রেখে তার পেছনে পেছনে হাঁটতে শুরু করল FBI অফিসার নোভাক। নোভাকের পেছনে জর্জ আব্রাহাম জনসন, আব্রাহাম জনসনের পাশে সারা জেফারসন, তার পাশে সারা জেফারসনের সেক্রেটারি ক্লারা কার্টার, সবার পেছনে FBI পুলিশ কর্মী, তার সাথে ফ্যাক্টরির লোকটি। বুক কাঁপছে সারা জেফারসনের। বলল জর্জ আব্রাহামকে লক্ষ্য করে, কুকুরের সন্দেহ নিয়ে কি ভাবছেন জনাব? কুকুর ভুল করেনি। এর অর্থ ক্রমেই তার কাছাকাছি হচ্ছি। এত সহজেই কি উদ্ধার সম্ভব? কিছু ঘটতে পারে সেখানে, বলল সারা জেফারসন। আমরা তার জন্য প্রস্তুত আছি, আপনারা প্রস্তুত থাকুন, বলল জর্জ আব্রাহাম। অবশ্যই জনাব, কিছু না পারলে জান দিতে তো পারবো। কুকুর কিছুক্ষণ চলার পর ফ্যাক্টরিকে পাশে রেখে গোডাউন লক্ষ্যে চলতে শুরু করেছে। নোভাক বলে উঠল, আমরা ফ্যাক্টরি নয় গোডাউনে যাচ্ছি স্যার। কিন্তু গোডাউনগুলোর চাবি তো আমার কাছে নেই, তাছাড়া গোডাউন খোলার ক্ষমতাও আমার নেই, বলল সাথে আসা ফ্যাক্টরির লোকটি। চাবি থাকলে ভালো হতো, না থাকলেও চলবে, তালা ভাঙার জন্য আমাদের কাছে রিভলভার আছে, বলল জর্জ আব্রাহাম। তাহলে স্যার আপনারা যান, আমি মালিকের কাছে গিয়ে টেলিফোন করি, তিনি এসে পড়তে পারেন, কাপা কণ্ঠে বলল লোকটি। না, কোথাও আপনি যেতে পারবেন না, আমাদের সাথে থাকবেন। টেলিফোনের দরকার হলে আরো লোক আছে, তারা করবে, বলল শক্ত আদেশের সুরে জর্জ আব্রাহাম জনসন। কুকুর গোডাউনের দিকে যাত্রা শুরু করার পর সারা জেফারসন ও ক্লারা কার্টার দুজনের মন খুব খুশি হয়ে উঠেছে। গোডাউনের মতো জায়গায় আহমাদ মুসা বন্দী থাকতে অবশ্যই পারে, কিন্তু ফ্যাক্টরির কথা মনে হতেই সারা জেফারসনের মনে প্রশ্ন জাগল। ফ্যাক্টরির মালিকের নাম শুনে মনে হলো উনি একজন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি, আর এখানে আহমাদ মুসা বন্দী থাকবে কেন? আমেরিকান ভারতীয়রা ইহুদিদের ভাগ্যের সাথে তাদের ভাগ্য জড়াবে কেন? এটা একেবারেই অবিশ্বাস্য ব্যাপার। মনের এই অবস্থায় প্রশ্ন করল সারা জেফারসন, জনাব, আমেরিকান ভারতীয়দের সাথে আহমাদ মুসা আসবে কি করে? এটা তোমার একটা সঙ্গত প্রশ্ন, কিন্তু তুমি তো জানো না, এই ফ্যাক্টরির মালিক শিবশঙ্কর সেন সহ আমেরিকায় ভারতীয় কমিউনিটির লিডাররা কয়েকদিন আগে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছে জেনারেল শারন ও ডেভিড উইলিয়াম জোন্সের পক্ষে তদবির করার জন্য। এটা সত্যি হলে আমেরিকান ভারতীয়দের কাছে আহমাদ মুসা বন্দী থাকতে পারবে না কেন, বলল আব্রাহাম জনসন। সর্বনাশ! এ কথাটা সত্যি হলে এটা হবে যে আমেরিকার জন্য একটা অতি বড় ঘটনা। আমেরিকায় ভারতীয় কমিউনিটি এবং ইহুদি কমিউনিটি দুপক্ষই আমেরিকানদের মাথায় হাত বুলিয়ে অর্থবিত্ত সুযোগ সুবিধা অর্জনের ক্ষেত্রে সবার চেয়ে, অর্থাৎ আমেরিকানদের চেয়েও এগিয়ে গেছে। অবস্থান ও সুযোগ সুবিধা লাভের এ সদৃশ্যই কি এই দুই কমিউনিটিকে ঐক্যবদ্ধ করেছে? তাহলে তো আমাদের লড়াই এর ফ্রন্ট আরও একটা বাড়ল, বলল সারা জেফারসন উদ্বিগ্ন কণ্ঠে। কিন্তু এই সাথে আহমাদ মুসাকে উদ্ধার করার চেয়ে আরো জটিল হয়ে গেল, বলল জর্জ আব্রাহাম। আপনি একথা বলবেন না, বরং বলুন ঈশ্বরাজ যে সুযোগ আমাদের হাতে তুলে দিয়েছেন সেই সুযোগে আহমাদ মুসা উদ্ধার হয়ে যাবে, প্রায় আর্তকণ্ঠে বলে উঠল সারা জেফারসন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি মিস জেফারসন,
বলল জর্জ আব্রাহাম। ঈশ্বর আমাদের সাহায্য করুন, বলল সারা জেফারসন। গোডাউনের এ ব্লক সে ব্লক পেরিয়ে একটা দরজা খোলা গোডাউনের দরজায় ছুটে গেল শিকারী কুকুর সোর্জ। বুকটা তোলপাড় করে উঠল সারা জেফারসনের। এখানে কি আহমাদ মুসা বন্দী? কিন্তু ঘরের দরজা খোলা কেন? কুকুরের পেছনে পেছনে সবাই গোডাউনের দরজায় গেল। দরজায় বাইরের অংশটার উপর ভালো করে নজর পড়তে আটকে উঠল সবাই। দরজার বাইরে দু জায়গায় চাপ চাপ রক্ত, রক্তের উপরটা শুকিয়ে গেছে, কিন্তু কুকুর রক্তগুলো লাফ দিয়ে ডিঙ্গিয়ে দরজায় গিয়ে পৌঁছল। দরজায় চৌকাঠের কাছে কুকুর সোর্জ মুখ নিচু করে লেজ নাড়াতে লাগলো। সকলে দরজায় গিয়ে পৌঁছল। গোডাউনের ভেতর আলো জ্বলছে, দরজাও আলোকিত। দরজার ওপাশেও দেখা গেল কিছু রক্ত, সেই রক্তই শুঁকছে কুকুর সোর্জ। কারোরই বুঝতে বাকি রইল না দরজার পাশের রক্ত আহমাদ মুসার। আহমাদ মুসার বলেই কুকুর সোর্জ তা শুঁকছে ও লেজ নাড়ছে। গোডাউন শূন্য। বুকটা হাহাকার করে উঠল সারা জেফারসনের। যে আশায় এতক্ষণ সে বুক বেঁধেছিল, সে আশা ঘরের শূন্যতার মধ্যে দিয়ে উবে যাওয়া বুকটা একদম দুমড়ে মুচড়ে গেল। তার উপর আহমাদ মুসার রক্ত দেখে আশঙ্কা ও আতঙ্কে দম বন্ধ হওয়ার জোগাড় হল সারা জেফারসনের। ক্লারা কার্টার তা বুঝতে পেরেছিল। ক্লারা তাকালো সারা জেফারসনের দিকে। তার দিকে এগিয়ে এসে প্রথমে কাঁধে হাত রেখে তাকে সচেতন করল, তারপর তাকে নিজের দেহের সাথে জড়িয়ে রাখল। কুকুর সোর্জ দরজা থেকে ছুটল গোডাউনের মাঝখানে। সেখানে মেঝের উপর একটা কার্পেট, কার্পেটের উপর পড়ে আছে কম্বল। এটা হলো একটা বিছানা। বিছানার উপর পড়ে আছে সিল্কের সরু কর্ডের অনেকগুলো খণ্ড। সোর্জ সে বিছানায় উঠে কার্পেট কম্বল শুঁকতে লাগলো আর নাড়াতে লাগলো লেজ। সবাই এগুলো বিছানার দিকে। বুঝা যাচ্ছে এই বিছানাতে আহমাদ মুসাকে রাখা হয়েছিল, বলল জর্জ আব্রাহাম। কর্ডের এই খণ্ডগুলো কেন? জিজ্ঞেস করলো সারা জেফারসন। কণ্ঠ তার শুকনো, কম্পিত। আমার মনে হচ্ছে আহমাদ মুসার হাত পা বাঁধা অবস্থায় ছিল, পরে সে কোনোভাবে বাঁধনগুলো কেটে মুক্ত হয়। খণ্ড বিখণ্ড হওয়া কর্ডগুলো তারই প্রমাণ, বলল জর্জ আব্রাহাম জনসন। কুকুর সোর্জকে নিয়ে জর্জ আব্রাহাম বেরিয়ে এলো। সবাই বেরিয়ে এলো গোডাউন থেকে। বাইরে বেরিয়ে কুকুর সোর্জ মাটি শুকতে শুকতে দক্ষিণ দিকে চলতে লাগলো। আহমাদ মুসা সম্ভবত এ পথ দিয়েই বেরিয়ে গেছে। সোর্জ নিশ্চয় সে পথে অনুসরণ করছে। চলো সবাই সোর্জকে অনুসরণ করি, বলল জর্জ আব্রাহাম জনসন। সবাই কুকুর সোর্জের পেছনে পেছনে চলতে লাগলো। হঠাৎ সারা জেফারসন আত্মকণ্ঠে বলে উঠল, মিস্টার জর্জ আব্রাহাম, ঘাসের উপর দেখুন রক্তের ফোঁটা। সবাই দেখল ঘাসের উপর ফোঁটা ফোঁটা রক্তের একটা ধারা সামনে এগিয়ে গেছে। সোর্জ রক্তের এ ধারায় অনুসরণ করছে মিস জেফারসন। নিশ্চিত আহমাদ মুসা এই পথ ধরেই এগিয়ে গেছে। সারা জেফারসনের চোখে মুখে আষাঢ়ে মেঘের ঘনঘটা। সবাই নীরবে কুকুরকে অনুসরণ করতে এগোল। কুকুর সোর্জ ঘাসের কাছাকাছি পর্যন্ত মুখ নিচু করে এক গতিতে সামনে এগোচ্ছে। আনাপোলিশ সড়কে উঠে গেল সোর্জ। সড়কে উঠে এক জায়গায় এসে সোর্জ থমকে দাঁড়ালো, মুখ উপরে তুলে চারদিকে তাকালো। জর্জ আব্রাহাম, সারা জেফারসন সহ সবাই ওখানে পৌঁছে দেখল সেখানে রাস্তার এক প্রান্তে কুকুর সোর্জ এর সামনে বেশ কিছু পরিমাণ রক্ত জমা হয়ে আছে। রক্তের দাগ আর সামনে যায়নি। এই সড়কে ওঠার পর আহমাদ মুসা এখানে বসে বা শুয়েছিল। এই রক্ত জমা হয়েছে তারই ফলেই। তারপর কেউ বা কোনো গাড়ি তাকে উঠিয়ে নিয়ে গেছে, বলল জর্জ আব্রাহাম। কারা উঠিয়ে নিয়ে গেছে অনুমান করা যায়, বলল সারা জেফারসন। তার কণ্ঠ ভেজা। বলা মুশকিল। এটুকু বলা যায়, কোনো গাড়ি যদি তাকে উঠিয়ে নিয়ে গিয়ে থাকে তাহলে তারা শত্রু নাও হতে পারে। আর যাদের কারণে সে আহত হয়েছে তারা যদি তাকে ফলো করে এসে উঠিয়ে নিয়ে গিয়ে থাকে তাহলে তিনি আবার শত্রুর হাতেই পড়েছেন। শেষ বাক্যটা শুনে সারা জেফারসনের মুখ আবার পাণ্ডুর ছায়া নেমে এলো। তার ঠোঁট কেঁপে উঠল থরথর করে। পেছন দিকে মুখ একটু ঘুরিয়ে নিল সারা জেফারসন। কথা বলে জর্জ আব্রাহাম মুখ ঘুরিয়ে নিয়েছে তাদের সাথে আসা ফ্যাক্টরির লোকটির দিকে। বলল, আপনি আমাদের সাহায্য করতে পারেন। আমি ঘন্টা দিনেক হলো অফিসে এসেছি, আমি কিছুই দেখিনি, কিছুই শুনিনি, বলল লোকটি। কিন্তু গোডাউনে রক্তপাতের ঘটনা ঘটেছে তা 1 ঘন্টার বেশি আগে নয়। আপনি কোনো গোলাগুলির শব্দ শোনেননি? না, সেরকম কোনো শব্দ শুনিনি, বলল সেই লোকটি। ঠিক আছে, আপনি একটা স্টেটমেন্ট লিখে দেবেন, বলে জর্জ আব্রাহাম FBI অফিসার নোভাকের দিকে তাকিয়ে বলল, তুমি এর সাথে এর অফিসে যাও। উনি আমাদের সাথে থেকে যা যা দেখেছেন তার উপর একটা স্টেটমেন্ট লিখে দেবেন। কথা শেষ করে আবার তাকালো ফ্যাক্টরি লোকটির দিকে, বলল, ঠিক আছে, জি স্যার, আমি লিখে দিচ্ছি। ওরা দুজন চলে গেল। জর্জ আব্রাহাম ঘুরে দাঁড়ালো সারা জেফারসনের দিকে,
বলল, সরি সারা জেফারসন, মাত্র 1 ঘন্টার ব্যবধান আমাদেরকে আহমদ মুসার সাক্ষাৎ পাওয়া থেকে বঞ্চিত করল। দুর্ভাগ্য আমাদের। 1 ঘন্টা আগে আসতে পারলে আহমদ মুসাকে আহত হওয়া থেকেও বোধহয় আমরা বাঁচাতে পারতাম, বলল সারা জেফারসন। একটু থামল সারা জেফারসন, থেমে আবার শুরু করল, গোটা বিষয় পর্যবেক্ষণ করে আপনার কি মনে হচ্ছে? কি ঘটেছে সেই ব্যাপারটা, বলল জর্জ আব্রাহাম। হ্যাঁ, বলল সারা জেফারসন। ঘটনা খুবই সরল। হাত পা বেঁধে আহমদ মুসাকে ওরা বন্দী করে রেখেছিল। আজকে কোনোভাবে আহমদ মুসা হাত পায়ের বাঁধন কাটতে সমর্থ হয়। বাঁধন মুক্ত হয়ে আহমদ মুসা সম্ভবত দরজার সামনে শত্রুর আগমনের অপেক্ষা করছিল। দরজা খোলার পর তাদের সাথে ধস্তাধস্তি হয়। শত্রুরা সম্ভবত ছিল 2 জন। ওদের একজনের রিভলভার আহমদ মুসা কেড়ে নিয়ে ওদের গুলি করে। ওদের 2 জনের একজন অথবা 2 জনে আহত বা নিহত হয়, কিন্তু তাদের একজন আহমদ মুসাকে আঘাত করতে সমর্থ হয়। সে আঘাত আহমদ মুসার পা, বুক, মাথা ছাড়া অন্য কোথাও লাগে। এর ফলে আহমদ মুসা গুরুতর আহত হলেও রাস্তা পর্যন্ত হাঁটতে সমর্থ হয়। রাস্তায় পৌঁছার পর রাস্তার এক জায়গায় বসে গাড়ির অপেক্ষা করেছে সে। তারপর সে শত্রুর হাতে পড়ল না কোনো গাড়ি তাকে নিয়ে গেল তা অনুমান করা মুশকিল। তবে আহমদ মুসা যে গাড়ির জন্য বসেছিল এক জায়গায় এই পরিমাণ জমাট রক্ত তারই প্রমাণ। আহমদ মুসা বন্দী হলে তাকে তো আবার বন্দিখানাতেই ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা, তা তো তারা করেনি, সারা জেফারসন বলল। হ্যাঁ, সেটাই হবার কথা, কিন্তু এর ব্যতিক্রমও তো হতে পারে। চিকিৎসা ও নিরাপত্তার জন্য তাকে অন্যত্র সরিয়ে নিতে পারে। তবে সব দেখে শুনে আমার এখন মনে হচ্ছে আহমদ মুসাকে অন্য কেউ তুলে নিয়ে গেছে। এ দিকটাই প্রবল। থামল জর্জ আব্রাহাম। ঈশ্বর করুন এই কথাটা যেন সত্য হয়, বলল সারা জেফারসন। পাশ থেকে সারা জেফারসনের পিএ ক্লারা কাটার বলে উঠল, আমেন, চলো আমরা গাড়ির দিকে হাঁটি। বলে ওপারের বাল্টিমোর রোডের দিকে গাড়ির জন্য হাঁটতে শুরু করলো জর্জ আব্রাহাম। সারা জেফারসনরাও হাঁটা শুরু করলো। সারা জেফারসন ক্লারা কাটার পাশাপাশি হাঁটছে। গোটা রাস্তায় একটা কথা বলল না সারা জেফারসন। উদ্বিগ্ন ক্লারা কাটারও এ ধরনের নিরাপত্তা সারা জেফারসনের স্বভাব বিরুদ্ধ। গাড়িতে বসেও ওই একই অবস্থা। গাড়ির সিটে গা এলিয়ে চোখ বুজেছে সারা জেফারসন। পাশে বসেছে ক্লারা কাটার, কিন্তু ঘাঁটাতে সাহস করছে না সারা জেফারসনকে। তার মন খারাপ সেটা ক্লারা জানে, কিন্তু ভয় হচ্ছে তার অসুখ বিসুখ করল কিনা। এ তো মাত্র কদিন আগে সে হাসপাতাল থেকে ফিরেছে। পরীক্ষা করার জন্য ক্লারা কাটা তার হাত সারা জেফারসনের কপালে রাখল। ধীরে ধীরে চোখ খুলল জেফারসন। বলল, না ক্লারা, আমি অসুস্থ হয়ে পড়িনি, ভালো আছি। কে বলল ভালো আছেন? গায়ের উত্তাপ অন্তত ডিগ্রি খানেক বেড়েছে। অবস্থার পার্থক্য এমন ফ্ল্যাকচুয়েশন হয়েই থাকে। আসলে আপনার আশা ঠিক হয়নি, আন্টি ঠিকই বাধা দিয়েছিলেন। ও কথা বলো না, না এলে কেমন করে দেখতাম আহমদ মুসা মেঝেতে একটা কার্পেটের উপর কম্বল গায়ে দিয়ে কি সুখে বন্দি জীবন কাটিয়েছে। না এলে কেমন করে দেখা হতো তার দেহের জমাট রক্ত। কেমন করে দেখতাম আহমদ মুসা মুক্ত হবার প্রান্ত চেষ্টা করেও। কান্নায় জড়িয়ে গেল সারা জেফারসনের শেষের কথাগুলো। দুহাতে মুখ ঢাকল সে। ক্লারা তার একটা হাত সারা জেফারসনের কাঁধে রেখে বলল, বৃথায় ভাবছেন, দেখবেন উনি ঠিক মুক্ত হয়েছেন। আঙ্কেল জর্জ আব্রাহাম ঠিকই বলেছেন, তার মুক্ত হবার সম্ভাবনার দিকটাই প্রবল। সবাই আমরা এটাই কামনা করছি, কিন্তু আমরা যা চাচ্ছি সেটাই ঘটছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছি না। কষ্টটা এখানেই। সারা জেফারসন থামলেও ক্লারা কাটার সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। একটু সময় নিয়ে ধীরে ধীরে বলল, একটা কথা বলি, আহমদ মুসা সম্পর্কিত আপনার সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তারপর বলতে চাই আহমদ মুসা একটা বুনো পাখি, পোষ মানাবার মতো নয়। ক্লারা কাটার বলল। সারা জেফারসনের সঙ্গে সঙ্গে জবাব দিল না। বলল ধীরে ধীরে একটু সময় নিয়ে, আমি তো তাকে পোষ মানাতে চাইনি, কিংবা আমি তাকে আমার বানাতেও চাইনি। আমি শুধু চেয়েছি তার হতে। ওই একই কথা হলো, আপনি তার হতে গেলে তিনি আপনার হতে হবে, বলল ক্লারা কাটার। না, একই কথা নয়। নদী যখন সাগরে মিশে যায় তখন নদী সাগরের হয়, কিন্তু সাগর নদীর হয় না। সাগরের ঘর সংসার নেই, কিন্তু আপনার সংসার চাই, তারও সংসার চাই। আমি এত কিছু ভাবিনি, ভাববারও সময় পাইনি। তাকে দেখার আগে আমি তাকে স্বপ্নে পেয়েছি, এটা আমার নিয়তি। ঈশ্বর যা করেন তার উপর তো কারো হাত নেই। তাকে আপনার জানার দরকার ছিল। কি দরকার ক্লারা? জানার কি প্রয়োজন? তিনি আপনাকে কিছু বলেননি? সেদিন অভিযান থেকে ফিরে আমাকে মিস সারা জেফারসন বলায় আমি কেঁদে ফেলেছিলাম। তিনি গম্ভীর হয়ে গেছিলেন। পরে এক সময় তিনি আমাকে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি টেলিফোন ধরতে ব্যস্ত হয়ে পড়াই এবং তারপর আব্বা এসে পড়াই, আর বলা হয়নি। আর সম্পর্কে কি ধরনের কথা তিনি বলতে শুরু করেছিলেন? সবে তিনি শুরু করতে চাচ্ছিলেন, সরি মিস সারা,
মাত্র আমার নামটি ছাড়া আর কিছুই আপনাকে জানানো হয়নি। এ কথা শেষ করেই তিনি কিছু বলতে যাচ্ছিলেন, ওই সময়ই টেলিফোন আসে। বোঝা যাচ্ছে তার কিছু বলার আছে, অথচ আপনি কিছুই শোনেননি, জানেননি। আমি তার সাথে কোনো লেনদেন করতে চাইনি যে আমি হিসেব নিকেশ করব। যা ঘটেছে তা একান্তই আমার, এতে তারও কোনো শরিকানা নেই। কথা শেষ করতেই সারা জেফারসন দেখল জর্জ আব্রাহাম তাদের দিকে এগিয়ে আসছে। সারা জেফারসন গাড়ি থেকে নামল। জর্জ আব্রাহাম একটু নিকটবর্তী হলে সারা জেফারসন বলল, মিস্টার নোভাক ফিরেছে, এখন করণীয়? এখন ফেরা ছাড়া আর কি করার আছে, বলল জর্জ আব্রাহাম। আপনি আপনার লোকদের আনাপোলিস সহ আশেপাশের এবং ওয়াশিংটনের সকল হাসপাতাল ও ক্লিনিকে চোখ রাখতে বলুন। আমার বিশ্বাস অন্য কেউ আহত আহমাদ মুসাকে নিশ্চয় কোনো হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যেতে পারে, বলল সারা জেফারসন। খুশি হয়ে উঠল জর্জ আব্রাহাম। বলল, বর্তমান নিয়ে বেশি ব্যস্ত থাকায় ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবতেই ভুলে গেছি। ধন্যবাদ মিস সারা জেফারসন, বলেই পা বাড়ালো নোভাকের গাড়ির দিকে। বলল, যাই, নোভাককে বলি এখনই মেসেজটা সব জায়গায় জানিয়ে দেবার জন্যে। জর্জ আব্রাহাম চলে গেল। মোবাইলটা দাও ক্লারা। মোবাইলটা সারা জেফারসনের হাতে দিতে দিতে ক্লারা বলল, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এতক্ষণে মেসেজটা সবাই জেনে গেলে ভালো হতো। আমারও এইমাত্র মনে পড়ল, বলে সারা জেফারসন ফ্রি আমেরিকার ওয়াশিংটন অফিসে জানিয়ে দিল মেসেজটা। এ সময় জর্জ আব্রাহাম সারা জেফারসনের গাড়ির পাশ দিয়ে ফেরার সময় বলল, প্রস্তুত মিস সারা, আমরা এখনই স্টার্ট করব। অল্প কিছুক্ষণের মধ্যেই সামনে জর্জ আব্রাহামের গাড়ি স্টার্ট নেবার শব্দ পাওয়া গেল। স্টার্ট নিল সারা জেফারসনদেরও গাড়ি। 3টি গাড়ি আবার চলতে শুরু করলো ওয়াশিংটনের উদ্দেশ্যে। নোয়ান নাবিলা গাড়ি ড্রাইভ করছিল, তার পাশে বসেছিল সাগরিকা সেন। ইহুদি মেয়ে নোয়ান নাবিলা ও সাগরিকা সেন দুজন ঘনিষ্ঠ বান্ধবী। নোয়ান নাবিলারা আনাপোলিসের স্থায়ী বাসিন্দা। তাদের বাড়ি থেকে অল্প দূরে একেবারে সমুদ্র তীরে একটি টিলার উপর সাগরিকা সেনদের গ্রীষ্মাবাস। সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ নোয়ান নাবিলায় প্রথম দেখতে পেয়েছিল মাটিতে পড়ে থাকা লোকটিকে।